শুরুতেই হেডলাইন। মুর্শিদাবাদের হিংসা নিয়ে চিন্তায় বাংলাদেশ, নিজের চরকায় তেল দিতে বলল ভারত। পরীক্ষার নামে আবার 500 কোটি তুলবে তৃণমূল, মুর্শিদাবাদ নিয়েও বড় অভিযোগ শুভেন্দু। দিলীপের বিয়ের দিনই বৈঠকে বিজেপি, নেওয়া হলো বড় সিদ্ধান্ত। উপহার হাতে দিলীপের বাড়িতে সুকান্ত লকেটরা, বললে বিয়েতে আপত্তি কিসের। এসএসসি ইস্যুতে আরো জট, এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হাইকোর্টে। মাথা তুলতে চাইছে আওয়ামী লীগ, হাসিনার দলকে নিষিদ্ধের দাবিতে ঢাকার রাস্তায় হাজার মানুষ। 26-এর ভোটে বিজেপির অস্ত্র বিভাজন, দাঙ্গার চেষ্টা, রাজ্যবাসীকে সতর্ক করলেন ব্রাত্য পার্থরা। মুর্শিদাবাদ ও বাংলাদেশ ইস্যু তীব্র আক্রমণ, কড়া ভাষায় বিরোধীদের কোণঠাসা করলেন যোগী আদিত্যনাথ। গুলি খেতেও প্রস্তুত, নবান্ন অভিযান হবেই, বৈঠক ব্যর্থ হতেই হুঁশিয়ারি চাকরি প্রার্থী চাকরিহারাদের। প্রিয় দর্শক, এবারে আসছি বিস্তারিত খবরে। কাল থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কারা স্কুলে যাবেন তা নিয়ে স্পষ্ট করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। যারা অযোগ্য হিসেবে বিবেচিত নন তারাই কাজে যোগ দেবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশ, আগামী 31শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে বলতে হবে চলতি বছর শেষের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়াও। চাকরিহারাদের একাংশ প্রশ্ন তুলছে, নয়া নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হবে না তার কি নিশ্চয়তা আছে? একই সন্দেহ শুভেন্দু অধিকারীরও। বিরোধী দলনেতা বলেন, নতুন করে পরীক্ষা হওয়া মানে তৃণমূল আবার প্রশ্ন বিক্রি করবে। ভাইভার 10 নম্বর তো তৃণমূলের হাতে আছে। নিজের লোকদের 10-এর মধ্যে নয় 9.5 দেবে, আর যাদের বাদ দিতে চাইবে তাদের 1, 1.5, 2 করে নাম্বার দেবে। এভাবে তৃণমূল আবার 500 কোটি টাকা তুলবে নির্বাচনের আগে। সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিরোধী দলনেতা আরো বলেন, বিষয়টা জটিল হয়ে গেছে। যোগ্যরা চাকরি বাঁচাতে চেয়েছিলেন, আদালত তাদের 9 মাসের বেতন নিশ্চিত করেছে, কিন্তু সকলকে পরীক্ষায় বসতে হবে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে তৃণমূল ব্যাপক দুর্নীতি করবে বলে অভিযোগ শুভেন্দুর। এদিন ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদে, সেই নিয়েও শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। তার কথায়, এটা কমিউনাল রাইট নয়, ধর্মযুদ্ধ। এরা কাশ্মীরের মতো হিন্দুদের ওখান থেকে সরাতে চায়। সলিউশন আমি দুভাবে বলতে পারি। 1, এনআইএ দিয়ে পুরো রুটটা বন্ধ করে দেওয়া। 2, যেখানে হিন্দুদের সংখ্যা কম সেখানে কাশ্মীরের মতো লাইসেন্স প্রাপ্ত বন্দুক দেওয়া হোক প্রত্যেককে, কারণ আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। শুভেন্দু বলেন, ধুলিয়ান মিউনিসিপ্যালিটির তৃণমূলের চেয়ারম্যান ইনজামুলকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। গতকাল আমি টুইট করে সব ফাঁস করে দিয়েছিলাম। এর আগে তৃণমূল বলছিল বাংলাদেশ নাকি নেপথ্যে রয়েছে, তাই আমি বলবো এনআইএ তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া পর্যন্ত ওখানে প্যারা মিলিটারি ফোর্স রাখা হোক। শুভেন্দুর আরো অভিযোগ, মুর্শিদাবাদের আসল ঘটনা রাজ্যে চেপে গিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রকৃত তথ্য নিজেরা খোঁজ নিয়ে জেনেছে, আদালতে সেটা জানিয়েছে। তার মতে শুধু মুর্শিদাবাদ না, কোচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ 24 পরগনার ক্যানিং, বাসন্তী আগামী নির্বাচনে কোথাও হিন্দুরা ভোট দিতে পারবে না। রাষ্ট্রপতির শাসন জারি করে তবেই নির্বাচন করতে হবে। ভোটার তালিকায় ভূত চিহ্নিত করতে রাজ্য জুড়ে কাজ শুরু করেছেন প্রায় 1 লক্ষ তৃণমূল কর্মী। বাংলার নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে দিদির দুধ নামে একটি অ্যাপে সেই নাম নথিভুক্ত শুরু করেছেন বুথ স্তরের এজেন্টরা। শাসক দলের আগামী সতর্কতায় 26-এর ভোটের আগে পিছিয়ে পড়েছে বিজেপি, তাই তারা মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় ধর্মীয় মেরুকরণের চেষ্টায় নেমেছে। শুক্রবার এমনই অভিযোগ তুলে সুর চড়ালেন উত্তর 24 পরগনা জেলার তৃণমূল নেতৃত্বরা। সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার পার্থ ভৌমিকের স্পষ্ট অভিযোগ, বাংলাকে বদনাম করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে। বহিরাগত কিছু অশুভ শক্তিকে কাজে লাগিয়ে ফেক নিউজ ভিডিও ছড়িয়ে রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। এদিন এই সভায় মন্ত্রী ব্রাত্য বসুর কথায়, রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর বিজেপির হাতে আর কোনো অস্ত্র নেই, তাই ওরা বিভাজনের রাজনীতির রাস্তা বেছে নিয়েছে। গত লোকসভায় সন্দেশখালী থেকে এই অপপ্রচার শুরু হয়েছে। আগেও নানাভাবে ভুয়ো ভিডিও ছড়িয়ে মানুষের মনে ভীতি তৈরি করা, এখন চেষ্টা করছে দুটি ধর্মের মধ্যে বিভেদ তৈরি করা। সম্প্রতি দিল্লির সিআর পার্কে আমিষ বিক্রিতে নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তার সংযোজন। মধ্যযুগীয় শাসকের মতোই বিজেপি ফতোয়া জারি শুরু করেছে। তার একটি উদাহরণ হলো দিল্লির অভিজাত বাঙালি এলাকা চিত্তরঞ্জন পার্কের ঘটনা। সেখানে বাঙালিদের খাদ্যাভ্যাস বদলাতে চাপ দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাজারে কোনো মাছ, মাংস বা আমিষ জাতীয় কিছু বিক্রি করা যাবে না। বাংলা এবং বাঙালিকে বিশেষভাবে সতর্ক করার জন্য এই কথাটি বললাম। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, বিজেপি এর আগে প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে ভোটের প্রচার করেছেন, কিন্তু মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নের উপরেই আস্থা রেখেছে, তাই শেষে ওরা বিভেদের পথ বেছে নিয়েছে।
সাংবাদিক সম্মেলনে হাজির চন্দ্রিমা ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগ প্রকল্প বাংলার নারীদের অন্যান্য সম্মান তৈরি করেছে। এই কারণেই পশ্চিমবঙ্গের মহিলারা ধর্মীয় বিভাজনের রাজনীতি টিকতে দেবে না বলেও এদিন জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভুয়ো ভোটার প্রসঙ্গেও এদিন মারাত্মক অভিযোগ তোলেন বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। বাংলা সুরক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জানিয়ে তিনি বলেন, এক একটি পার্টে 30 থেকে 300 পর্যন্ত ভুয়ো ভোটার চিহ্নিত করা গেছে। হাবড়ায় এরকম প্রায় 26,000 নাম পাওয়া গিয়েছে। দিল্লি বা অন্য কোনো রাজ্যে বসে এই নামগুলি বিজেপি তুলিয়েছে, এটা আমরা নিশ্চিত। সাংবাদিক সম্মেলনে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এহেন সুর চড়ানোর পর ভোটার তালিকা নিয়ে মধ্যমগ্রাম এবং টিটাগড়ের জেলা কার্যালয়ে বৈঠকে বসেন বারাসত এবং ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বরা। নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশে। এর মধ্যেই দেশে ফেরার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে তার দল আওয়ামী লীগ। নানা জায়গায় মিছিল সমাবেশ করছে দলের কর্মী সদস্যরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামীদের নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে আজ পথে নেমেছিল হাজারো মানুষ। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগও দাবি করেছে তারা। জানা গিয়েছে, আজ ভোরে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করা হয়, যার প্রতিবাদে পথে নামে হাজার মানুষ। 24 ঘন্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেফতার করার পাশাপাশি আওয়ামীকে নিষিদ্ধের দাবি জানানো হয়। মিছিলে হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। মিছিলে নেতৃত্ব দেওয়া একজন বলেন যে শেখ হাসিনা মানুষ হত্যা করে, যে দল গুম খুন করে সেই হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তার। আওয়ামীকে নিষিদ্ধ করার দাবি তথাকথিত বিপ্লবী ছাত্রছাত্রীরাও। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, হাসিনার দল কি ভোট যুদ্ধে নামতে পারবে? প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। এছাড়া এই বিষয়টি নির্ভর করছে নির্বাচনের কমিশনের উপরে। বিশ্লেষকদের মতে, ইউনূসের অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নয়, তাই এই সরকারের বৈধতা নিয়ে নানা সংশয় রয়েছে। কোন অন্তর্বর্তী সরকার কি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে? কিন্তু এখন ভোট, সংখ্যালঘু নির্যাতন, মূল্য বৃদ্ধি, দেশে বাড়তে থাকা অপরাধ, এরকম নানা ইস্যু নিয়ে ঘরে বাইরে প্রবল চাপে রয়েছেন ইউনূস। বাড়তে থাকা ধর্ষণের ঘটনা নিয়ে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাই এই মুহূর্তে আওয়ামীকে নিয়ে কোনো বিতর্কে জড়াতে চান না ইউনূস। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার একটি প্রধান মিডিয়া গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই সময় তিনি বিরোধী দলগুলোর উপর তীব্র আক্রমণ চালান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সরকারের আমলে রাজ্যের উন্নয়ন, অবকাঠামো এবং মাফিয়া মুক্ত শাসনের কৃতিত্ব তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বিরোধীদের লক্ষ্য করে বলেন, মুর্শিদাবাদ ও বাংলাদেশের ঘটনায় তাদের নীরবতা তাদের চৌরাস্তায় নগ্ন করে দাঁড় করিয়েছে। মুখ্যমন্ত্রী পূর্ববর্তী সরকারগুলোর উপর রাজ্যের দুর্নীতি, জাতিবাদ এবং মাফিয়াদের উত্থানের অভিযোগ আনেন। তিনি বলেন, যারা প্রকল্পগুলোতে দুর্নীতি করে লন্ডনে হোটেল তৈরি করেছে তারাই রাজ্য লুট করার এবং জাতিগুলোকে বিভক্ত করার জন্য দায়ী। মুর্শিদাবাদের ঘটনার উল্লেখ করে তিনি বিরোধীদের নীরবতা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, যারা দুর্নীতি, জাতিবাদ, মাফিয়াবাদ এবং পরিবারতন্ত্রের মাধ্যমে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছেন তারাই এখন মুর্শিদাবাদের মতো ঘটনায় নীরব। বাংলাদেশের ঘটনায় তাদের নীরবতা তাদের চৌরাস্তায় নগ্ন করে দাঁড় করিয়েছে। যে অবস্থা আজ মুর্শিদাবাদের তা একসময় উত্তরপ্রদেশের শহরগুলোর ছিল। মুখ্যমন্ত্রী যোগী বলেন, তার সরকার উত্তরপ্রদেশকে দাঙ্গা ও মাফিয়া মুক্ত করেছে। আগে প্রতিটি জেলায় মাফিয়া পুরো ব্যবস্থা নিয়ন্ত্রণ করত, ঠিকাদারি করত, দাঙ্গা করাতো এবং মহিলা ব্যবসায়ীদের হয়রানি করত। মানুষ উৎসবগুলোতে আতঙ্কিত থাকত। এখন উত্তরপ্রদেশে উৎসবগুলো শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। তিনি বলেন, যে অবস্থা আজ মুর্শিদাবাদের তা একসময় উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর, বরেলি, আলিগড় এবং লখনৌয়ের মতো শহরগুলোর ছিল। মুখ্যমন্ত্রী পূর্ব উত্তরপ্রদেশে এনসেফালাইটিসের মতো মারাত্মক রোগ নির্মূলকে তার সরকারের বড় সাফল্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, 40 বছরে এই রোগে 50,000 শিশুর মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু কোনো নেতার চোখের জল পড়েনি। তিনি বলেন, বিরোধীরা কখনো এনসেফালাইটিস রোগের দিকে ধ্যান দেয়নি, কারণ শিশুরা ভোট ব্যাংক নয়। মুখ্যমন্ত্রী বলেন, আগে এক জেলায় এক মাফিয়া থাকতো, আজ এক জেলায় এক মেডিকেল কলেজ আছে এবং রাজ্যের স্বাস্থ্য সেবা উন্নত হয়েছে। প্রকল্পের টাকা লুট করে লন্ডনে হোটেল তৈরি। মুখ্যমন্ত্রী যোগী পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদাহরণ দিয়ে বলেন, 2016 সালে কোনো প্রস্তুতি ছাড়াই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তখন 15,200 কোটি টাকার এই প্রকল্পটি অনিয়মে ভরা ছিল। মুখ্যমন্ত্রী বলেন, তার সরকার এটি বাতিল করে পুনরায় প্রকল্পটির নকশা করে এবং পুরো প্রকল্পটি মাত্র 11,800 কোটি টাকায় সম্পন্ন করে, যার ফলে জনগণের টাকা লুট রোট করা হয়েছে। যোগী বলেন,
এটাই সেই টাকা যা লুট করে ইংল্যান্ডে তাদের হোটেল তৈরি হয়। শিবাজী ও মহারানা প্রতাপকে গালি দেয়, ঔরঙ্গজেব ও জিহান্নর গুণ গায়। মুখ্যমন্ত্রীর বিরোধীদের উপর শিবাজী, মহারানা প্রতাপ এবং রানা সাঙ্গার মতো মহাপুরুষদের অপমান করার এবং ঔরঙ্গজেব, বাবর এবং জিন্নাহর মতো দেশদ্রোহীদের মহিমান্বিত করার অভিযোগ আনেন। তিনি বলেন, বিরোধীরা ভোট ব্যাংকের জন্য প্রোপাগান্ডা চালায় এবং সমাজে বিদ্বেষ ছড়ায়। আমাদের একটি সমৃদ্ধ উত্তরপ্রদেশ, উন্নত এবং আত্মনির্ভর ভারতের জন্য জাতীয় নায়কদের সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর পঞ্চপ্রাণীর একটি সংকল্প হল জাতীয় নায়কদের সম্মান করা। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের শক্তিশালী অবকাঠামো নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী যোগী উত্তরপ্রদেশের অবকাঠামোকে দেশের সেরা বলে উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, রেলওয়ে ও মেট্রো। তিনি বলেন, 2017 সালের আগে উত্তরপ্রদেশের জিএসডিপি ছিল 12.75 লাখ কোটি, যা এখন 30 লাখ কোটিতে পৌঁছেছে। মাথাপিছু আয়ও 46,000 টাকা থেকে বেড়ে 1.10 লাখ টাকার বেশি হয়েছে। শীঘ্রই এটি 1.25 লাখ টাকায় পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের ক্ষেত্রে উত্তরপ্রদেশ 15 লাখ কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়ন করেছে। বিনিয়োগ মিত্র পোর্টালের মাধ্যমে 500টিরও বেশি অনুমোদন একই প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হচ্ছে। বিনিয়োগের নিরীক্ষণ করা হচ্ছে এবং বিনিয়োগকারীদের প্রণোদনাও দেওয়া হচ্ছে। মহাকুম্ভ সমগ্র দেশে উত্তরপ্রদেশ সম্পর্কে ধারণা বদলে দিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী মহাকুম্ভ 2025-এর সাফল্যের কথা উল্লেখ করেন, যাতে 66 কোটিরও বেশি ভক্ত অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা, পুলিশের আচরণ এবং ব্যবস্থাপনা সবাইকে প্রভাবিত করেছে। উত্তরপ্রদেশকে ভারতের আস্থার কেন্দ্র বলে উল্লেখ করেন তিনি বলেন, এই রাজ্য দেশকে সংযুক্ত করার কাজ করে। মুখ্যমন্ত্রী জানান, উত্তরপ্রদেশে 122টি চিনি কল চালু রয়েছে এবং গত 8 বছরে 2.80 লাখ কোটি টাকার আখের মূল্য পরিশোধ করা হয়েছে। খাদ্যশস্য উৎপাদনেও উত্তরপ্রদেশ দেশের শীর্ষে। নবান্ন অভিযান নিয়ে হাওড়া সিটি পুলিশের সঙ্গে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের বৈঠক ভেস্তে গেল। শুক্রবার শিবপুর পুলিশ লাইনে হাওড়ার পুলিশ কমিশনারের সাথে তাদের দীর্ঘক্ষণ বৈঠক চলে। এরপর শিবপুর থানায় বৈঠক হয়। বৈঠক শেষে আন্দোলনকারীরা বলেন, নবান্ন অভিযান হচ্ছেই, তাতে গুলি খেতে প্রস্তুত তারা। দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত। মুখ্যমন্ত্রীর সাথে তারা দেখা করতে চেয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পাওয়া যায়নি। জানা যায়, এরপর লালবাজারে চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের সদস্যদের ডেকে পাঠানো হয় আলোচনার জন্য। কিন্তু তাদের দাবি একটাই, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। সেই দাবি না মানলে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবেন তারা, এমনটাই জানান সংগঠনের অন্যতম সদস্য আশিস খামরুই। শিবপুর থানা থেকে বেরিয়ে তারা এদিন লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন। আন্দোলনকারীরা বলেন, শিক্ষিত সমাজের উপর আবারও লাঠি পড়বে, আবারও গুলি চলবে। রাজনৈতিক, অরাজনৈতিক, বুদ্ধিজীবী সহ সমাজের সর্বস্তরের মানুষকে দলীয় পতাকা ছাড়া আমরা আহ্বান করেছি। বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে যাতে সবাই দাঁড়ায়, এইটুকু আমরা আশা রাখছি। লালবাজারের শেষ দফা আলোচনা হবে, তারপর আর আলোচনার জায়গা নেই। আমাদের অনেক টাকা খরচ করে এখানে আসতে হয়েছে। একই কথা শোনাবার জন্য বারে বারে না ডাকলেই পারতেন বলেও ক্ষোভ উগরে দেন ঐক্য মঞ্চের সদস্যরা। বলে রাখা প্রয়োজন, একদিকে চাকরির দাবিতে দীর্ঘ আন্দোলন চলছে, অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকার। জানিয়ে ক্ষোভ ব্যাপক আকার নিয়েছে। আর সেই ক্ষোভ থেকেই তৈরি হয়েছে চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। আর এই মঞ্চের তরফে গত কয়েকদিন আগেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। আর এই অভিযানকে ইতিমধ্যেই সমর্থন করেছে বিজেপি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। 26-এর নির্বাচনে রাজ্যে পালা বদলের আশায় বিজেপির রাজ্য নেতৃত্ব। এই অবস্থায় শুক্রবার সকালে সল্টলেকে বিজেপির দফতরে বৈঠকে বসলেন সুকান্ত মজুমদাররা। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। আর এই বৈঠকেই গ্রাম চলোর বার্তা দিলেন বিজেপি নেতারা। রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন এখনো শেষ হয়নি। রাজ্যে বিজেপির 43টি সাংগঠনিক জেলা রয়েছে, আর তার মধ্যে 33টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন হয়েছে। এখনো 10টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন বাকি। এর পাশাপাশি রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারই থাকবেন নাকি অন্য কেউ এই পদে বসবেন তা এখনো ঠিক হয়নি। এই পরিস্থিতিতে এদিনের বৈঠক হলো। বৈঠকে সুকান্ত ছাড়াও যুব মোর্চার সভাপতি ও মহিলা মোর্চার সভানেত্রী উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকরা এবং দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা। 33টি সাংগঠনিক জেলার নতুন সভাপতিরাও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। আর যে জেলাগুলিতে এখনো নির্বাচন বাকি, সেই জেলাগুলির বর্তমান সভাপতিদের দেখা গেল এদিন। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে গ্রামগঞ্জের ভোটে আরও নজর দিতে চায় গেরুয়া শিবির। তাই নেতাদের গ্রামমুখী করতে উদ্যোগী হয়েছেন সুকান্তরা। বাম আমলে দেখা গিয়েছে গ্রামের ভোটারদের ভোটই প্রধান শক্তি ছিল বামেদের, এখন তৃণমূল ক্ষেত্রেও তাই।
বিজেপি নেতৃত্ব মনে করছে কলকাতার বাইরের শহরাঞ্চল বা পুরো এলাকাগুলির অনেক জায়গায় তৃণমূলের চেয়ে এগিয়ে বিজেপি, কিন্তু গ্রামাঞ্চলের শাসক দলের চেয়ে অনেকটাই পিছনে গেরুয়া শিবির। কয়েকদিন আগে গ্রাম চলো নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছিল বিজেপি, এবার তাতে আরো জোর দেওয়ার বার্তা দেওয়া হলো এদিনের বৈঠকে। জেলাগুলিতে সংগঠনের হালও সভাপতিদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিয়ে। বৈঠকের আগে নিউটাউনে তার বাড়িতে গিয়ে গেরুয়া শিবিরের অনেক নেতা দেখা করে আসেন। রাজ্যপাল আসার আগে স্কুল চত্বর থেকে গ্রামবাসীদের সরানোর চেষ্টা করছে পুলিশ। অভিযোগে রাজ্যপাল ঢোকার আগে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ মালদহে। শয়ে শয়ে মহিলা পুরুষ হাজির হন এদিন। তাদের একটাই বক্তব্য, কোথায় যাবে হিন্দুরা? কতদিন অত্যাচার সহ্য করতে হবে? বিক্ষোভের আঁচ নেভেনি একটু। রাজ্যপাল স্কুলে পারলালপুরের স্কুলে ঢোকার পরও একইভাবে আন্দোলন চলতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ধস্তাধস্তি হয় বলে খবর। ওয়াক অফ নিয়ে এদিন উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। দফায় দফায় বিক্ষোভ ছড়ায় বিভিন্ন এলাকায়, আক্রান্ত বহু পরিবার। এই পরিস্থিতিতে ভয়ে অনেকে পালিয়ে যান এলাকা থেকে। ঠাঁই হয় মালদহের একটি স্কুলে। সেখানে তাদের সঙ্গে শুক্রবার দেখা করতে যাওয়ার কথা রাজ্যপালের। তার আগেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাজ্যপাল আসার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। মালদহে, যেখানে মুর্শিদাবাদের মূলত ধুলিয়ানের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন, স্থানীয়দের অভিযোগ ওদের একরকম বন্দী করে রাখা হয়েছে, বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, গ্রামবাসীদের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ফলে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ ওঠে মমতা হঠাও দেশ বাঁচাও স্লোগান। তাদের দাবি, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, কতদিন সহ্য করব? কাল বাংলাদেশ থেকে পালিয়েছে, আজ মুর্শিদাবাদ থেকে। কোথায় যাবে তারা? মমতা কিছু করছে না। বিক্ষোভে উপস্থিত একজন বলেন, আমাদের বাড়ির পাশে এসব করছে, কতদিন সহ্য করব? আর সহ্য করা যাচ্ছে না। হিন্দু ভাইদের ওপর অত্যাচার হচ্ছে। এদিকে মালদহ পৌঁছতেই শান্তির বার্তা দেন রাজ্যপাল। বলেন, যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার বার্তা দিয়েছি, এলাকায় শান্তি ফেরানোর বার্তা দিয়েছি, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছি, যারা এখানে আছেন ওদের কি দরকার সেটা বোঝার চেষ্টা করছি, ওদের মনের অবস্থা বুঝতে পারছি, কথা বলে দেখি, পরিস্থিতি বুঝে পদক্ষেপ করা হবে দ্রুত। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমাদের টার্গেট রয়েছে 10,000 লাইক ও 3,000 সাবস্ক্রাইব। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।